তো দেখ, যে কোশ্চেনটা করব আজকেই মোটামুটি শেষ করে দেবো, দুটো অঙ্ক বাকি আছে, 8 আর 9, ঠিক আছে, আমাদের ম্যাটেরিয়ালসের। তো কি বলছে, দ্য ফিনান্সিয়াল ইয়ার অফ মিস্টার ডোরেমন, ঠিক আছে, ঠিক আছে, মিস্টার ডোরেমন এন্ডস, ঠিক আছে, অন 31st March 2024। তার মানে বলতে চেয়েছে যে মিস্টার ডোরেমন তার ফিনান্সিয়াল ইয়ার, মানে ওর যে ব্যবসা আছে ব্যবসার ইয়ারটা শেষ হচ্ছে কবে, 31st March 2024। বাট দ্য স্টক ইন হ্যান্ড ওয়াজ ফিজিক্যালি ভেরিফাইড, বাট দ্য স্টক ইন হ্যান্ড ফিজিক্যালি ভেরিফাইড, কবে বলেছে, মানে ফিজিক্যালি ভেরিফাই হচ্ছে কবে স্টকটা, 8 এপ্রিল 2024। মানে যে কোনো বিজনেসম্যান তার বিজনেসটার যে মানে অ্যাকাউন্টস, মানে ফাইনাল অ্যাকাউন্ট করে কোন দিন, জেনারেলি 31শে মার্চ বা 31শে ডিসেম্বর, এই দুটো দিনের মধ্যেই করে। এবার এই মিস্টার ডোরেমন তার যে অ্যাকাউন্টসটা করছে, কবে অ্যাকাউন্টসটা এন্ড হচ্ছে, 31শে মার্চ 2024। বাট দ্য স্টক ইন হ্যান্ড, মানে স্টকটা তো ভেরিফাই করতে হয়, যে কোনো বিজনেসম্যান তার বিজনেস করতে গেলে স্টকটা ভেরিফাই করে। তো স্টকটা ফিজিক্যালি ভেরিফাই করেছে কবে, 8 এপ্রিল 2024। মানে এটা কোনো ম্যান্ডাটরি নয় যে সে তার স্টকটা ফিজিক্যালি ভেরিফাই করবে ওই 31শে মার্চ 2024। কেউ মানে ভেরিফাই 7 দিন আগেও করতে পারে, আবার 7 দিন পরেও করতে পারে। তো এই মিস্টার ডোরেমন তার বিজনেসের স্টকটা ফিজিক্যালি ভেরিফাই করেছে কবে, 8 এপ্রিল 2024। ইউ আর রিকোয়ার্ড টু ডিটারমাইন দ্য ভ্যালু অফ ক্লোজিং স্টক, ক্লোজিং স্টকের ভ্যালু বের করতে বলেছে। ক্লোজিং স্টকের ভ্যালু কোন প্রাইসে হয়, সেলিং প্রাইসে হয়, আগের দিন করেছিলাম, সেলিং প্রাইসে হয় নাকি কস্ট প্রাইসে হয়। ক্লোজিং স্টকের ভ্যালু, স্টকের ভ্যালু গোডাউনে যে স্টক পড়ে থাকে তো সবসময় কস্ট প্রাইস থাকে, ঠিক আছে, তাই লিখে দিয়েছে ব্যাকেটে কস্ট লেখা আছে। কোশ্চেনটা একটু দেখিস, রোটেট করে, কোন রোটেট করে, কোনটা রোটেট করে বেটার হবে। ঠিক আছে, আচ্ছা, এবার বলেছে কি, বলছে যে তাহলে কি বলেছে, ইউ আর রিকোয়ার্ড টু ডিটারমাইন দ্য ভ্যালু অফ ক্লোজিং স্টক, কোন দিনের ক্লোজিং স্টক বের করতে বলছে, 31শে মার্চ 2024। ওরা তোকে এই মিস্টার ডোরেমনের যে স্টকের ভ্যালু কবে দিয়েছে, 8 এপ্রিল 2024, এপ্রিল মাসের 8 তারিখ 2024 সালে স্টকের ভ্যালু বলে দিয়েছে, কিন্তু তোকে বের করতে বলেছে কবে, 31শে মার্চ 2024। তাহলে আমি তোদের বলেছিলাম একটা সবসময় ডায়াগ্রাম, মানে টাইম লাইন ড্র করতে হবে, ঠিক আছে, তো টাইম লাইন ড্র করতে হবে। তোকে কোন তারিখের ক্লোজিং স্টক বের করতে বলছে, আমার সঙ্গে বল, 31শে মার্চ 2024, কিন্তু কোন তারিখে স্টক দিয়ে দিয়েছে, 8 এপ্রিল। তার মানে এই তারিখে হবে 8 এপ্রিল, আগের দিন বলেছিলাম 8 এপ্রিল 2024, এই তারিখে স্টক বলে দিয়েছে ওরা, আমি রাইট মারলাম, মানে যেটা বলে দিয়েছে, ঠিক আছে। আর এই তারিখটা কি হবে, 31/3/24, ঠিক আছে, এই তারিখে স্টক তোকে বার করতে বলেছে। এইটুক তো বুঝতে পারলি, এইটুক তো বুঝতে পারলি। এইবার তোকে কি বলেছে, খুব লাইনগুলো মনোযোগ সহকারে পড়বি। 1 নম্বর পয়েন্ট বলেছে, বলছে দ্য স্টক ব্যাকেটে লিখেছে ভ্যালুড অ্যাট কস্ট অ্যাজ ভেরিফাইড অন 8 এপ্রিল 2024 ওয়াজ 15,000। তার মানে ওরা তোকে কোন তারিখে স্টক বলেছে, এই মাত্র বললাম এপ্রিল মাসের 8 তারিখে স্টক বলেছে, মানে ফিজিক্যালি ভেরিফাই হয়েছে 8 তারিখে। তো সেই দিনে স্টক তোর কাছে জানা আছে 15,000 টাকা। তাহলে 15,000 টাকা স্টক কোন দিনের, এই যে এই তারিখ 15,000 টাকা, হ্যাঁ কি না, এখানে 15,000 টাকা। তোকে কোন তারিখে স্টক বের করতে হবে, এই তারিখে স্টক বার করতে হবে। তাহলে তোকে জানতে হবে এই সময়কালে, এই যে 8 দিন, 8 দিনে কিছু পারচেস বলে দেবে আর কিছু সেল বলে দেবে, তাই তো। তো দেখি এইগুলো পড়ি, অঙ্কটা পড়ি, অঙ্কটা ভালো অঙ্ক, আগের দিন যে করেছি অঙ্কটাই পেরে যাবি, কিন্তু কিছু তো পুরো তো পারবি না, কিছু আটকে যাবে, আটকে যাবে অঙ্কটা করতে গিয়ে। তো এখানে কি বলেছে, 2 নম্বর পয়েন্টটা কি বলছে, সেলস, মনোযোগ সহকারে শুনবি, এখান দিয়ে কিন্তু 2 আর 3 অনেক ভাইটাল কথা বলেছে। সেলস হ্যাভ বিন এন্টার্ড ইন দ্য সেলস ডে বুক, আগের দিন বলেছিলাম, কোনো এরা যে সেলটা, মানে আমরা সেলটা এন্টার করি কোন বইতে, ক্যাশ সেল এন্টার করা হয় ক্যাশ বুকে, আর ক্রেডিট সেল এন্টার করা হয় কোন বইতে, সেল ডে বুকে। দ্য সেলস হ্যাভ বিন এন্টার্ড ইন দ্য সেলস ডে বুক অনলি আফটার দ্য ডিসপ্যাচ অফ গুডস, ঠিক আছে। তার মানে কি বলতে চাইছে, ডিসপ্যাচ অফ গুডস মানে কি জানিস তো, ডিসপ্যাচ মানে সেন্ড করে দেওয়া। আজকে আজকে ধর আমি বিজনেস করছি, আমি বিজনেস করছি, আমার গোডাউন থেকে বা আমার দোকান থেকে যখন মালটা বেরিয়ে যাবে, আমি রেকর্ড করব কবে, আমি আমার বইতে সেল হয়েছে তো সেটা রেকর্ড করব কবে, যেদিন মালটা গোডাউন থেকে বেরিয়ে যাবে, মানে ডিসপ্যাচ অফ দ্য গুডস, ঠিক আছে। বোঝা গেল কি বললাম, মানে সেলের ক্ষেত্রে জানিস তো কি হয়, এটাই হয় সেলের ক্ষেত্রে। তাহলে তাহলে কি বলেছে, এখানে বলছে যেদিন আমার গোডাউন থেকে মালটা আমি বের করে দেবো সেদিনই আমি বইতে রেকর্ড করবো। অ্যান্ড সেল রিটার্ন অনলি রিসিপ্ট অফ গুডস। এবার আমি যাকে মাল বেচলাম, মাল তো খারাপ বেরোতে পারে, খারাপ বেরোলে সে কি করবে, মালটা ফেরত দেবে।
তাহলে যে আমাকে মালটা ফেরত দিয়েছে আমি সবে এন্ট্রিটা কবে করবো, আমি বইতে এন্ট্রি কবে করবো, যেদিন ফেরত আসবে। তো এখানে এই লাইনটার মানে আছে। তার মানে কি বলছে, তার মানে আমি আমার বইতে সেল কবে রেকর্ড করব, ডিসপ্যাচ অফ দ্য গুডস, মানে আমার গোডাউন থেকে মাল বেরোলেই বইতে রেকর্ড করব, এবং গোডাউনে মাল ঢুকলে মানে রিটার্ন হলেই তখন রেকর্ড করবো। এখানে এটা বলতে চেয়েছে। 3 নম্বর পয়েন্ট বলছে পারচেস হ্যাভ বিন এন্টার্ড ইন দ্য পারচেস বুক। ওই একই কথা, পারচেস যদি ক্রেডিটে পারচেস করি পারচেস ডে বুকে রেকর্ড করা হয়, আর ক্যাশে পারচেস করলে ক্যাশ বুকে রেকর্ড করা হয়। পারচেস হ্যাভ বিন এন্টার্ড ইন দ্য পারচেস ডে বুক অন রিসিপ্ট অফ পারচেস ইনভয়েস ইরেসপেক্টিভ দ্য ডেট অফ রিসিপ্ট অফ গুডস। তার মানে আমাদের কোম্পানি যারা অ্যাকাউন্টেন্ট তারা তো অ্যাকাউন্টসটা করবে, তো ও পারচেস মানে বইতে পারচেস কবে দেখাবে, জয় পারচেস করবে না, ব্যাপার আছে। পারচেস করা মানে কারোর থেকে যখন মাল কিনবো তো মাল তো আমার কাছে আসবে গোডাউনে, কিন্তু ও কি করে জানবে, যে অ্যাকাউন্টেন্ট কি করে জানবে কবে মাল এসছে? অ্যাকাউন্টেন্ট কি দেখে এন্ট্রি করে বইতে, ভালো করে পড়বি, এই লাইনটা খুব ভাইটাল আছে। এখানে বলেছে, কি বলেছে, রিসিপ্ট অফ পারচেস ইনভয়েস, বিল আসলে ও রেকর্ড করবে, মাল আসলে রেকর্ড করবে না। কি বললাম বুঝতে পারলি তো, বিল দেখে রেকর্ড করবে। এখানে বলে পারচেস হ্যাভ বিন এন্টার্ড ইন দ্য পারচেস ডে বুক অন রিসিপ্ট দ্য পারচেস ইনভয়েস, পারচেস ইনভয়েস রিসিভ করলেই ও বইতে রেকর্ড করবে। বলছে ইরেসপেক্টিভ দ্য ডেট অফ রিসিপ্ট অফ দ্য গুডস, কবে গুডস রিসিভড হয়েছে এটার কাছে ম্যাটার করে না। আমার কথাটা বোঝা গেল? ধর এই যে 8 দিনে কত টাকা পারচেস হয়েছে তো বইতে রেকর্ড করবে, কিন্তু কি দেখে রেকর্ড করবে, ও কি দেখে রেকর্ড করবে, ইনভয়েস দেখে রেকর্ড করবে। এটা খুব ভাইটাল কথা বলেছে। 4 নম্বর পয়েন্ট বলেছে সেলস অ্যাজ পার সেলস ডে বুক ফর দ্য পিরিয়ড অফ 1 এপ্রিল 2024 থেকে 8 এপ্রিল 2024। ঠিক আছে, ওই 8 দিনে সেল বলেছে কত, বিফোর দ্য অ্যাকচুয়াল ভেরিফিকেশন অ্যামাউন্ট রুপিস 6,000 টাকা। তার মানে ওই 8 দিনে সেল কত, 6,000 টাকা 8 দিনে সেল হয়েছে। এবার অফ হুইচ গুডস অফ আ সেল ভ্যালু 1,000 টাকা হ্যাড নট বিন ডেলিভার্ড অ্যাট দ্য টাইম অফ ভেরিফিকেশন। মনোযোগ সহকারে আমি লাইনের মানে বলেছে, এই লাইনের লাইনটার গুরুত্ব আছে। ওই 8 দিনে সেল করেছি কত, এই 8 দিনে সেল করেছি কত বলেছে বল, কোশ্চেন পড়ে বল, 8 দিনে সেল কত করা হয়েছে, 6,000 টাকা সেল করা হয়েছে, ঠিক আছে তো। যার মধ্যে 1,000 টাকার একটা সেল ভ্যালু ছিল, হ্যাড নট বিন ডেলিভার্ড অ্যাট দ্য টাইম অফ ভেরিফিকেশন। তাহলে আমি যেদিন ভেরিফিকেশন করছি, বল কোন দিন ভেরিফিকেশন ডেট কোন দিন ভেরিফিকেশন করা হচ্ছে, এপ্রিল মাসের 8 তারিখ, যেদিন আমি ভেরিফিকেশন করছি সেই দিনের মধ্যে আমি 1,000 টাকার মাল ডেলিভার করি। তার মানে ওই 8 দিনে অ্যাকচুয়ালি সেল কত হয়েছে বলতে পারো, 5,000 টাকা। এটা তো মাথায় রাখা গেল, ওই 8 দিনে আমার সেল হয়েছে 5,000 টাকা, মনে রাখতে হবে। ঠিক আছে তো। তারপর 5 নম্বর পয়েন্ট কি বলেছে, পারচেস অ্যাজ পার দ্য পারচেস ডে বুক। ঠিক আছে, পারচেস ডে বুকে হবে। ওই 8 দিনে পারচেস কত বলেছে, দেখ পারচেস বলেছে 6,000 টাকা, ঠিক আছে। যার মধ্যে অফ গুডস পারচেস 1,500 টাকা হ্যাড নট বিন রিসিভড, 1,500 টাকা রিসিভডই করিসনি। এই যে ওই 8 দিনে যে তুই 6,000 টাকা পারচেস করেছিস তার মধ্যে 1,500 টাকা এখনো রিসিভডই করিসনি, 1,500 টাকার গুডস রিসিভডই করিসনি যেদিন তুই ভেরিফিকেশন করছিস, ঠিক আছে তো। তাহলে তুই রিসিভ করেছিস কত টাকার গুডস, বুঝতে পারছিস? 6,000 টাকার মধ্যে তুই 1,500 টাকার গুডস রিসিভডই করিসনি, তাহলে তুই রিসিভ করেছিস কত, 4,500। তাহলে পারচেস কত দেখানো হচ্ছে, 4,500 টাকা, ঠিক আছে। অ্যান্ড গুডস ফর পারচেস 2,000 টাকা হ্যাড বিন রিসিভড প্রায়র টু 31 মার্চ 2024। লাইনটার মানে বুঝতে সুন্দর কথা বলেছে, এগুলো কিন্তু বুঝতে হবে, কিন্তু এই অঙ্ক করে দিলে হলো না, বুঝতে হবে। ওই 8 দিনে তুই 6,000 টাকার গুডস কিনেছিস, যার মধ্যে 1,500 টাকার গুডস ওই 8 দিনের মধ্যে এখনো এসেই পৌঁছয়নি, তোর গোডাউনে মালই ঢোকেনি, ঠিক আছে তো। তার মানে তোর গোডাউনে যে স্টকটা আছে, এই যে এখানটা দেখ ভালো করে বোঝ, এই যে স্টক তো 15,000 টাকা, ঠিক আছে। এই যে তুই যে ওই 8 দিনে তুই 6,000 টাকার মাল কিনেছিস, তো 6,000 টাকা যে মাল কিনছিস তাহলে নিশ্চয়ই 15,000 টাকার মধ্যে 6,000 টাকার মালটা আছে, 6,000 টাকার মধ্যে আছে। কিন্তু 1,500 টাকার যে এর মধ্যে 1,500 টাকার গুডস এখনো এসে পৌঁছয়নি। তার মানে এই 15,000 টাকার মধ্যে 6,000 টাকার পারচেস আছে নাকি 4,500 টাকা পারচেস আছে, বল দেখি এটা, বুঝতে পারছি, ভালো করে বোঝ, এই জায়গাটা বোঝ। আমি এই 8 দিনে 6,000 টাকার মাল কিনেছি, ঠিক আছে। তাহলে এই 8 দিনে যদি 6,000 টাকার মাল কিনি তাহলে 15,000 টাকার মধ্যে 6,000 টাকা আছে, হ্যাঁ কি না? 15,000 টাকার মধ্যে 6,000 টাকা আছে। বলছে ঠিক আছে, এই 8 দিনে 6,000 টাকার মাল কিনেছি, তার মধ্যে 1,500 টাকার মাল এখনো আমার কাছে এসে পৌঁছয়নি, মানে আমার গোডাউনে আসেইনি। তাহলে এই 1,500 টাকা কি 15,000 টাকার মধ্যে আছে? না। 15,000 টাকার মধ্যে কত টাকা আছে? 6 থেকে 1,500 বাদ দিলে 4,500 টাকা আছে, হ্যাঁ কি না? বোঝা গেল তো কি বললাম? এরপরে দেখ,
বোঝা গেল কি বললাম? এবার বলেছে যে and goods for purchase of 2000 had been received prior মানে জানিস prior মানে কি? prior মানে prior মানে কি? prior মানে আগে to 31st March 2024 তার মানে 31শে মার্চ 2024 কোথায় আছে 31শে মার্চ? এই যে 31শে মার্চ 2024 ঠিক আছে? এর আগে মানে এরকম সময় বলছে বলছে কি ভালো করে বোঝ ২,০০০ টাকার গুডস তুই তার আগেই পেয়ে গেছিস। কবে আগে পেয়েছিস? বল ২,০০০ টাকার গুডস কবে পেয়ে গেছিস? স্যার ৩১শে মার্চের আগেই পেয়ে গেছে। তাহলে এই ২,০০০ টাকার গুডস ১৫,০০০ টাকার মধ্যে আছে কি নেই বল দেখি? আছে। 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 স্যার এর কি করব? আরে আবার কি করবি? এর মধ্যে তো আছেই ১৫,০০০ টাকার মধ্যে ২,০০০ টাকা। তাই না? তো এর কিছু এই এন্ট্রি কিছু করার দরকার নেই। মানে মেইনলি দেখ ওর মধ্যে তুই এই যে তুই এই তারিখের আগে ৩১শে মার্চের আগে অন্য একটা গুডস ২,০০০ টাকা পেয়ে গেছিস। সেই ২,০০০ টাকার গুডস তো অলরেডি এর মধ্যে ঢুকেই আছে। তাহলে তুই আবার এর কেন এন্ট্রি করতে যাবে? ঠিক আছে? কারণ দেখ ভালো করে তোকে জানতে হবে এই সময়ের মধ্যে কি কোনো হয়েছে? তার আগেই আছে। তাহলে আমার দরকার নেই, ঝামেলা নেই তো, কোনো সমস্যা নেই, এটা ঠিক আছে। তো এর কোনো এন্ট্রি করার দরকার নেই। ২,০০০ টাকার কোনো এন্ট্রি হবে না। কনসেপ্টটা ক্লিয়ার হলো ব্যাপারটা? এটা কিন্তু দেখ, এটা যদি ভুল করে ২,০০০ টাকা মাইনাস করে দিস, তুই ভুল করে ২,০০০ টাকা মাইনাস করলে কি হবে? ডবল পোস্টিং হয়ে যাবে। অলরেডি ২,০০০ টাকা এর মধ্যে ঢুকে আছে। ঠিক আছে তো? তুই আবার ডবল পোস্টিং করে দিলি। কারণ যদি বলতো যে না ২,০০০ টাকার গুডস এই সময়ে তখন এন্ট্রি করতে হতো। তো তার আগেই তো আছে। তাহলে কোনো সমস্যা নেই। লাস্ট পয়েন্ট কি বলেছে? বলছে ইন রেসপেক্ট অফ গুডস কস্টিং ৫,০০০ টাকা রিসিভড ভালো করে শুনবি ৫,০০০ টাকার গুডস তুই রিসিভ করেছিস কবে ৩১শে মার্চ ২০২৪ এর আগেই ৫,০০০ টাকার গুডস রিসিভ করেছিস কি বললাম আবার বলছি তুই ৫,০০০ টাকার গুডস রিসিভ করেছিস কবে ৩১ এই যে এই তারিখের আগে মানে এরকম সময় ৫,০০০ টাকার গুডস রিসিভ করেছিস ঠিক আছে কোনো সমস্যা নেই বলুক বলুক ৫,০০০ টাকার গুডস এই যে ৫,০০০ টাকার যে গুডস রিসিভ করেছিস তাহলে ৫,০০০ টাকার গুডস এই ১৫,০০০ টাকার মধ্যে আছে কি নেই আছে আছে এবার কি বলেছে ইনভয়েস হ্যাড নট বিন রিসিভড আপ টু দ্য ডেট অফ ভেরিফিকেশন তাহলে আবার ভেরিফিকেশনের ডেট কবে বলেছে এই তারিখ তো যেই দিন ভেরিফিকেশন হচ্ছে সেই দিন অবধি তোর কাছে ইনভয়েস আসেনি প্রথমে অঙ্কের কোশ্চেনে কি বলেছিল তুমি তুমি পারচেসের এন্ট্রি কিভাবে করে অ্যাকাউন্টেন্ট ইনভয়েস দেখে এন্ট্রি করে তোর কাছে ইনভয়েসই আসেনি ও কি এন্ট্রি করবে না তাহলে বুঝতে পারলি তো ইনভয়েস তাহলে ও যতই গুডস পেয়ে যা ম্যাটার করে না ঠিক আছে তো তো এইটাই ছিল কোশ্চেনটা খুব ভাইটাল ছিল তার মানে মোটামুটি একটা আইডিয়া হলো বুঝেছিস গল্পটা বুঝেছিস তো গল্পটা কিন্তু অঙ্কের মেন ছিল টাক কাট এবার তো বুঝতে পারছি মানে অঙ্ক বুঝতে পারবি তাহলে তুই লেখ প্রথমে লেখ ভ্যালু অফ স্টক লিখতে থাক লেখ ভ্যালু অফ স্টক মানে অঙ্ক করতে বেশি টাইম লাগে না আগের দিন তো করেই ফেলি অঙ্ক করতে বেশি টাইম লাগে মেন হচ্ছে কোশ্চেনটা বোঝা খুব জরুরি ভ্যালু অফ স্টক অ্যাজ অন কত ছিল বল ৩১ কেন ৮/৪/২৪ কত টাকা ছিল ১৫,০০০ টাকা এবার এর সাথে কি শিখিয়েছিলাম বল মনে আছে নিশ্চয়ই কস্ট অফ গুডস সোল্ড কস্ট অফ গুডস সোল্ড কস্ট অফ গুডস সোল্ড লিখেছিলাম আন্ডারলাইন করলাম বিটুইন লিখবে না কোন তারিখ থেকে কোন তারিখের মধ্যে ১/৪ থেকে ৮/৪ কি লিখবো প্রথমে লিখবো সেলস তাহলে ওই একই লিখবো সেলস বিটুইন ১/৪ থেকে ১/৪ থেকে ৮/৪ ১/৪ থেকে ৮/৪ তাহলে বল ১/৪ থেকে ৮/৪ অব্দি সেল কত হয়েছিল বল কোশ্চেনে বলেছিল ৬,০০০ ৬,০০০ এর মধ্যে কি বলেছিল ১,০০০ টাকার আইটেমটা কি বলেছিল ভালো এরকম অঙ্কই কিন্তু তুই পরীক্ষায় এক্সপেক্ট কর এরকম অঙ্কই পরীক্ষায় আসবে এক্সপেক্টেড এরকম অঙ্কই পরীক্ষায় আসবে ৬,০০০ টাকার মধ্যে আগের দিনে অঙ্কগুলো বেশি ইজি ছিল এটা একটু জাস্ট লাইনের মধ্যে ঘোরানো আছে ৬,০০০ টাকার মধ্যে ১,০০০ টাকা কি বলেছে ১,০০০ টাকার গুডস হ্যাড নট বিন ডেলিভার্ড তাহলে কি লিখবি গুডস নট ডেলিভার্ড কত টাকা ১,০০০ টাকা তাহলে কত হলো ডেলিভার্ড কত ৫,০০০ টাকা ঠিক আছে এবার মাইনাস করতে হবে কি এটা তো সেল হলো রিটার্ন ছিল অঙ্কে কি রিটার্ন বলেছে কিছু না তাহলে লিখবো কি জিপি গ্রস প্রফিট লাস্ট লাইনে বলেছিল গ্রস প্রফিট কত বলেছিল বল সেলের উপর বলেছিল কত সেলের উপর 20% মানে ডাইরেক্ট 20% চাপাবো ৫,০০০ 20% করলে কত হবে ১,০০০ টাকা কত হলো ৪,০০০ টাকা হয়ে গেল
তাহলে এবার দেখ কি হবে, এবার পারচেস লিখবি, ঠিক আছে? পারচেস পারচেস ডিউরিং কোন তারিখ থেকে কোন তারিখ, এটা কি হবে বল? পারচেসটা কি করবো? মাইনাস, তাহলে যোগ কর 15 আর 4 কত হলো? এটা 19,000 মাইনাস দিয়ে লেখ পারচেস ডিউরিং 1/4 থেকে 8/4 কত ছিল বল পারচেস? 6,000 থেকে 1,500 1,500 1,500টা কি ছিল? মাইনাস গুডস নট, কি লিখবো বল? এটা গুডস নট কি লেখা উচিত বল? কি 1,500 টাকার গুডস কি হয়েছে? এখনো রিসিভড হয়নি, লিখবো গুডস নট রিসিভড। কত? 1,500 টাকা। তাহলে 6,000 থেকে 1,500 বাদ দিলে কত হচ্ছে? 4,500। তাহলে বাদ দে 19 থেকে 4 বার 15, 15 থেকে 500 বাদ দিলে 14,500। আচ্ছা, আরেকটা কি ছিল লাস্ট যেটা বললাম? তাহলে এই পয়েন্ট ওই লাস্ট পয়েন্ট অঙ্ক শেষ, লাস্ট পয়েন্ট অঙ্ক শেষ। এই 5,000 টাকার গুডস তুই রিসিভ করেছিস 31শে মার্চের আগে, যে গুডসটা রিসিভ করি সেটা স্টকের মধ্যে আছে, ওই 15,000 টাকার মধ্যে আছে, কিন্তু ইনভয়েস পাসনি। রুল কি বলেছিল? ইনভয়েস পেলেই রেকর্ড হয়, তো ইনভয়েস তো পাসনি, তো রেকর্ড হবে না। তাহলে এটা কি করবো? মাইনাস করা উচিত। মানে এক একটা কোম্পানির না, কোম্পানি বা ফার্মের একটা রুল থাকে যে যে আমি এই রুলটাই মেনটেন করা হবে, তুমি ইনভয়েস পেলেই বইতে রেকর্ড করবে। কেন? দেখ, যারা কোম্পানিতে অ্যাকাউন্টেন্ট কাজ করে, ও কি দেখে কাজ করে? কি দেখে কাজ করে? ওকে মুখে বললেই কাজ করে দেবে? তাহলে তো ওকে পরে কৈফিয়ত দিতে হবে। ওকে কি দেখে কাজ করবে? যে বিল দেখো, কাজ করো, বিল দেখো, এন্ট্রি করো। বিল না হলেও কি করে? আজকে মালিক বললো আজকে 10,000 টাকার মাল কেনা আছে, কালকে বললো ওরম ভাবে তো এন্ট্রি করবে না। ও বিল দেখে এন্ট্রি করবে, ঠিক আছে? তো বিল দেখে, তাহলে এটা মাথায় রাখতে হবে। তাহলে কি লিখবো? মাইনাস দিয়ে লিখবো, পারচেস ইনভয়েস নট রিসিভড কত টাকা? 5,000 টাকা। তাহলে কত হলো অ্যান্সার? 9,500 শেষ। কি লিখবো? ভ্যালু অফ স্টক অ্যাজ অন 31/3/24 শেষ হয়ে গেল অঙ্কটা। বুঝতে পারলি অঙ্কটা নাকি বুঝছিলি? অঙ্কটা ভালো অঙ্ক ছিল। মানে অঙ্কটা দেখ, আগের দিন অঙ্ক করেছিস তো, আগের দিনের অঙ্ক হচ্ছে একটু আলাদা। কি আলাদা আছে? দুটো তিনটে পয়েন্ট এদিক ওদিক ঘোরানো আছে। অনেক সময় দেখবি অনেক পয়েন্ট আসেই না, এগুলো বুঝতে হবে কোন পয়েন্ট আসে আর কোন পয়েন্ট আসে না। লাস্ট অঙ্ক এটা করলেই মোটামুটি তোর চ্যাপ্টারটা শেষ হয়ে যাচ্ছে। সেটা কি? 9 নম্বর অঙ্কটা একটু ডিফারেন্ট আছে। 9 নম্বর অঙ্কটা কি বলেছে জানিস তো? 8 নম্বর অঙ্কটা কি করলি? 8 নম্বর অঙ্কটা কি ছিল? যে ও তোকে যে ফিজিক্যাল স্টক, মানে স্টকের ভ্যালুটা কোন দিনের ভ্যালু দিয়েছে? পরে। আর এখানে কি হয়েছে? স্টকের ভ্যালুটা দিয়েছে আগে। ফর্মুলা চেঞ্জ হয়ে যাবে, ফর্মুলা চেঞ্জ হয়ে তুই বুঝতে পারবি। ক্লাস হতে দাও। হ্যাঁ, দেখ না এটা কি হয় বলতো, আমি তোকে বলছি, তুই দেখ এমনি এমনি জাস্ট এমনি লিখি, পরে করছি। এদিক তাকা, জাস্ট একটু দেখে নিচ্ছে, এদিক শোন না, অঙ্ক পরে করব। সাপোজ ধর 31/3/24 এই তারিখে স্টক বের করতে হবে। ও তোকে ধর সাপোজ ধর 24 তো, আচ্ছা, ও তোকে দিয়েছে ধর 24/3/24, মানে ও 24 তারিখে স্টক দিয়ে দিয়েছে, তোকে এই তারিখে স্টক বার করতে বলেছে। আগের চেয়ে একটু ডিফারেন্ট আছে। তাহলে কি করতে হবে? আগের অঙ্কটায় কি করেছিলি বল? সেলটা কি করেছিলি? প্লাস করে দিলাম, তাহলে এখন কি মনে হয়? মাইনাস এখন মাইনাস করতে হবে, তাই না? মাইনাস করতে হবে। ও তোকে এই তারিখে স্টক দিয়ে দিয়েছে, এই সময়ে, এইটুক সময় যে পারচেস করেছিস, এইটুক সময় যে পারচেস করেছিস, তাহলে তোর কমন সেন্স কি বলে? এই তারিখে স্টক দিয়ে দিয়েছে, তোকে এই তারিখে স্টক বার করতে হবে। তাহলে কি কমন সেন্স কি বলেছে? যত টাকা স্টক দিয়ে তার সাথে পারচেসটা কি করা উচিত? যোগ নেবি, কমন সেন্স খাটা, ঠিক আছে? তো পারচেসটা বুঝতে পারলি? পারচেস কেন যোগ হলো কারণটা বুঝতে পারলি তো? পারচেস যোগ করব, তাহলে সেলটা কি হওয়া উচিত? মাইনাস কনসেপ্টটা বুঝলি? এখানে উল্টো হয়ে গেল না? তো সবসময় কিন্তু এক ফরম্যাট হয় না, ফরম্যাটটা তোকে বুঝতে হবে। এবার আমি অঙ্কটা করছি। আচ্ছা, এবার দেখ অঙ্কটায় আসবো। কোশ্চেনটা কি বলেছে? ভ্যালুয়েশন অফ স্টক অ্যাট ইয়ার এন্ড হোয়ার ফিজিক্যাল স্টক টেকেন
হ্যাড বিন টেকেন অন অ্যান আর্লিয়ার ডেট। তার মানে কি বলেছে, বুঝতে পারলি পয়েন্টটা কি বলেছে? কম্পিউট দ্য ভ্যালু অফ স্টক টু বি টেকেন টু দ্য ব্যালেন্স শিট অফ নারায়ণী ট্রেডার্স লিমিটেড অ্যাজ অন 31শে মার্চ 2010। কি বলেছে? অ্যাজ অন 31শে মার্চ 2010 ফ্রম দ্য ফলোয়িং পিসেস অফ ইনফরমেশন। মানে ও তোকে 31শে মার্চ 2010-এর স্টক বের করতে বলেছে। ও তোকে কোন দিনে স্টক বলেছে দেখ, ফিজিক্যাল স্টক ভেরিফাইড 25শে মার্চ 2010। ও তোকে এই তারিখে স্টক বলেছে। তাহলে এগুলো না সাজায় আগে। অঙ্কটা কিন্তু একটু ডিফারেন্ট আছে, কিন্তু আগেই বলে দিচ্ছি ডিফারেন্ট আছে অঙ্কটা, টাফ আছে অঙ্কটা। ও তোকে 31শে মার্চ 2010 সালের স্টক বার করতে বলেছে। ও তোকে দিয়েছে 25শে মার্চ 2010-এর স্টক দিয়েছে। কত টাকা দিয়েছে বল টাকাটা? 3 লাখ। 3 লাখ টাকা দিয়ে দিয়েছে। এই তারিখে স্টক 3 লাখ টাকা দিয়ে দিয়েছে। তাহলে এইটুক সময় তোকে পারচেস বলে দেবে, সেল বলে দেবে, সব বলে দেবে। কি বলেছে? ফিজিক্যাল স্টক বলে দিয়েছে। ট্রানজাকশন টেকিং প্লেস বিটুইন 25শে মার্চ থেকে 31শে মার্চের ট্রানজাকশন দিয়েছে। ওই কদিন হচ্ছে, 6-7 দিনের হচ্ছে পারচেস বলেছে। 1 লাখ টাকা পারচেস করেছিস, যার মধ্যে 25% গুডস ওয়ার রিটার্ন টু সাপ্লায়ার। তার মানে তুই সাপ্লায়ারকে গুডস রিটার্ন করে দিয়েছিস, বুঝতে পারলি? আচ্ছা, এক একটা করে লিখতে লিখতে দাগ কেটে নে, দাগ কেটে করতে করতে দাগ কাট, দাগ কেটে দিস, তার করতে হবে। লিখবো প্রথমে লিখবো ভ্যালু অফ স্টক অ্যাজ অন 25/3/10, তাই তো? 25/3/10 কত লিখবো? আউটারে লিখবো 3 লাখ টাকা। পারচেস করলে স্টক বাড়বে না কমবে? কমন সেন্স খারাপ, বাড়বে। কেন তোকে এই তারিখে স্টক দিয়েছে, তোকে এই তারিখে স্টক বের করতে হবে। তাহলে ওই 6-7 দিনে পারচেস করেছিস সেটা যোগ করে দে। তাহলে লিখবি কি? লেখ পারচেসেস ডিউরিং বা বিটুইন, লেখ পারচেসেস বিটুইন 25/3/10 থেকে 25/3/10 থেকে কত অবধি? 31/3/10। কত টাকা পারচেস করেছি বল? 1 লাখ টাকা। এবার তুই যে ওই সময় পারচেস করেছিস, ওই আবার বলবো, তুই কারোর থেকে মাল পারচেস করেছিস, গুডস কিনেছিস, তা গুডস যে কিনবি সব গুডসই কি ভালো হবে? খারাপ বেরোতে পারে না। খারাপ বেরোলে তুই গুডস গুলোকে কি করবি? রিটার্ন করে দিবি। তাহলে ফাইনাল এখন আমরা এতদিন করেছি, পারচেস রিটার্ন হলে কি হয়? পারচেস বাড়ে না কমে? কমে যায়। তাহলে রিটার্ন কতটা করেছিস? 25%। মাইনাস দিয়ে লিখবি রিটার্ন 25%। তাহলে 1 লাখের 25% করলে কত হবে? 25,000। তাহলে বাদ দিয়ে কত হচ্ছে? 75,000। ঠিক আছে, বোঝা গেল? এবার কি বলেছে দেখ, তাহলে কোন পয়েন্ট হলো দেখ, 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট বলেছে। বলছে সেলস অফ গুডস ইউনিটস ₹1,50,000। মানে ওই 6-7 দিনে সেল করেছিস 1.5 লাখ টাকা, ঠিক আছে? যার মধ্যে 20% রিটার্ন বাই কাস্টমার। তুই যাকে মাল বিক্রি করেছিস সে আবার তোকে 20% মাল ফেরত দিয়ে দিয়েছে। তাহলে বুঝতে পারছিস কি হবে? তাহলে সেল হচ্ছে, তোর কি মনে হয় সেল হলে কি হওয়া উচিত? মাইনাস। কারণ স্টক কমবে তো। সেল লিখবো কি কস্ট অফ গুডস সোল্ড লিখবো? কস্ট অফ গুডস সোল্ড মাইনাস দিয়ে লিখবি কস্ট অফ গুডস সোল্ড। কত তারিখ? ওই 25/3 থেকে, কস্ট অফ গুডস সোল্ড বিটুইন লেখ 25/3 থেকে 31/3। কি লিখবো? সেলস কত বলেছিল? সেলস ওই পিরিয়ডে 1,50,000। 1,50,000। তার থেকে মাইনাস করবো রিটার্ন কত বলেছিল? রিটার্ন 20%। 20%। তো 1.5 লাখের 20% করলে কত হবে? 30,000। হুম। তাহলে কত যে বাদ দিলে? 1,20,000। এবার প্রফিট করবো, এর থেকে মাইনাস করবো প্রফিট। কি এটা তো বুঝতে পারছিস কেন প্রফিট হলো? প্রফিট কত পার্সেন্ট হয়েছে দেখ, লাস্টে বলেছিল নিশ্চয়ই প্রফিট। এই যে C নম্বর পয়েন্টে বলেছে দেখ, নারায়ণ লিমিটেড সেল গুডস এট এ প্রফিট 20% অন সেলস। সেলের উপর 20%। তাহলে 1.5 লাখের 20%, সরি 1,20,000 20% কত? 24,000, তাই তো?
তাহলে কত হলো 1,20,000 থেকে 24 বাদ দিলে 96,000 টাকা। এত অব্দি যোগ বিয়োগ তো করতেই পারবি, শেষ হয়নি অঙ্ক এখনো। যোগ বিয়োগ করে দেখ কত হচ্ছে। দু লাখ 79,000। দু লাখ 2,79,000। এবার তারপর কি বলেছে? বলছে 3 নম্বর পয়েন্ট বলেছে সেলস অফ ডিফেক্টিভ গুডস, ডিফেক্টিভ ইউনিটস। ডিফেক্টিভ গুডস মানে বুঝিস তো, দেখবি তুই যে বিজনেস করছিস তোর গোডাউনে অনেক মাল থাকতে পারে যে খারাপ মাল হতে পারে না, দেখবি অনেক খারাপ মাল থাকে, যে খারাপ মাল কি তুই ফেলে দিবি? কি করবি খারাপ মালগুলো বল? একটা যদি তোর, হ্যাঁ, ফেরত দেবো। না না ফেরত দিবি কেন? ও টাইম চলে গেছে, আর ফেরত দেওয়ার টাইম নেই। ঠিক আছে, তুই ধর একটা বিজনেস করছিস, তোর গোডাউনে যদি কিছু খারাপ মাল থাকে, দেখ না তুই যারা যারা এই যে এই চৈত্র সেল বলে অফার থাকে, তাহলে কি করে? যেই মালগুলো বিক্রি হচ্ছে না ও কি করে? কম দাম। ফেলে দেয়। যেই সময় বিক্রি হয় না, এই সমস্ত এই চৈত্র সেল ভাবি সেই 50% ডিসকাউন্ট, 80% ডিসকাউন্ট, কোন মালগুলো এত ডিসকাউন্ট দেয়? যেগুলো কোনগুলো দেখছে এই মালগুলো বিক্রি হচ্ছে না, ডিফেক্ট আছে। ঠিক আছে, কিছু দেখবি অনেক জায়গায় দেখবি দেখবি অনেক সময় দেখবি মাঝখানে দেখবি জুতো বিক্রি হচ্ছে, বলছে নাকি জুতোর যা দাম 80% ডিসকাউন্ট, 20% দাম দিতে হবে। কিন্তু ওখানে অনেক জুতো রাখা আছে, তোর কোনো একটা জুতো পছন্দ হচ্ছে, বললে এর উপর ডিসকাউন্ট নেই। বুঝতে পারছিস তো? ওর উপর ডিসকাউন্ট নেই, তার মানে কি? তার মানে কোনগুলো যেগুলো তোর পছন্দ হচ্ছে না সেইগুলো 80% ডিসকাউন্ট দিচ্ছে। কি বললাম বুঝতে পারছিস? তার মানে কি ও কি চাইছে? ওর স্টকটাকে বের করতে চাইছে। তার মানে কি ডিফেক্টিভ যেই গুডসগুলো, কারণ কিছু না কিছু ডিফেক্ট আছে, কিছু না কিছু ডিফেক্ট আছে। তো দেখবি আমি বলছি অনেক বড় বড় শপিং মল না, দেখবি অনেক কিছু দেখবি, একটা ধর আমি কোনো একটা হাফ প্যান্ট বা ধর কোনো টি শার্ট দেখবি অনেক ডিসকাউন্ট, 80% ডিসকাউন্টে বিক্রি করে দিচ্ছে। তার মানে কি কোনো কিছু ডিফেক্ট আছে, এগুলো বিক্রি করে দিচ্ছে। ডিফেক্টিভ গুডস থাকে, ঠিক আছে, তো ওইগুলো বিক্রি করে দিচ্ছে যে না কিছু তো টাকা পাওয়া যাবে ডিফেক্টিভ গুলো। তো এগুলো ডিফেক্টিভ গুডস। তাহলে ডিফেক্টিভ গুডস গুলো কি অরিজিনাল দাম পায় নাকি অরিজিনাল চেয়ে একটু কম দাম পায়? এটা কম দাম পায়, এটা তো বুঝে গেলি অরিজিনাল চেয়ে কম দাম পায়। তার মানে তুই এটা কি বুঝতে পারলি? যখনই চৈত্র সেল হবে তুই কিন্তু খুব বেশি মালের দিকে যাবি না, ঝুঁকবি না, ঠিক আছে তো? এই মাঝখানে রোডে রোডে এখানে দিচ্ছিল, কিছুদিন আগে দিচ্ছিল 90% নাকি ডিসকাউন্ট, 90% ডিসকাউন্ট, আর দোকানে ভিড়। কিন্তু যেই জুতোগুলো তোর পছন্দই হবে না, পছন্দ হবে 90% ডিসকাউন্ট এই জুতোতে, বুঝতে পারলি তো? 10% শুধু দাম নেবে, তার মানে তোর পছন্দই হবে না জুতোতে। তোর ওইগুলো তুই যেইগুলো পছন্দ হবে সেগুলোর উপর ডিসকাউন্ট নেই। ঠিক আছে তো? যাই হোক, তো কি বলছে এখানে ৪ নম্বর পয়েন্টটা বলেছে দেখ। বলছে আ সরি ৩ নম্বর পয়েন্ট, ডিফেক্টিভ গুডস ছিল ২৭,০০০ টাকা। কোনো কিছু কোনো ডিফেক্টিভ গুডস আছে ওটা তুই ২৭,০০০ টাকায় বিক্রি করে দিয়েছিস। এট আ 10% লেস দ্যান নরমাল, মানে তুই নরমালি ওই গুডস গুলো যত টাকায় বেচিস তার চেয়ে 10% কম দামে বিক্রি করেছিস। আরে ভাই বিক্রি তো হলো, 10% কম দামে বিক্রি করলি। তাহলে আমার প্রশ্ন হলো অরিজিনালি গুডসটার দাম কত ছিল? তুই ভাব বলতে পারবি? চিন্তা ভাবনা কর না, বল না। আরে এদিক তাক, তাকা আমার দিকে তাকা। কিছু ডিফেক্টিভ গুডস তোর গোডাউনে ছিল, সেই গুডস গুলো ২৭,০০০ টাকায় বিক্রি করলি। কিন্তু অরিজিনালি গুডসটা কত ছিল? ১.৫ লাখ। না ১.৫ লাখ কি করে বললি? ১.৫ লাখ ওটা ওটা না, ওটা না। আরে ১.৫ লাখ টাকা না, ১.৫ লাখ তো আলাদা বিক্রি করে দিয়েছিস। নরমাল দামে বিক্রি ১.৫ লাখ টাকা। আবার আরো এক্সট্রা গুডস ছিল। এই যে তোর গোডাউনে ধর তোর গোডাউনে যত গুডস ছিল না, ধর এটা গোডাউন যত গুডস ছিল, একটা নরমাল দামে বিক্রি ১.৫ লাখ টাকার গুডস নরমাল দামে বিক্রি করেছিস। আরো কিছু খারাপ গুডস বিক্রি করেছিস। সেটা ২৭,০০০ টাকায় বিক্রি করেছিস। কত টাকার গুডস ২৭,০০০? 30,000। ৩০,০০০ টাকার গুডস। ও ঠিক বলেছে ৩০,০০০ টাকার গুডস। হিসাব কর। ৩০,০০০ এর 10% করলে কত হয়? ৩,০০০ টাকা। তাহলে কত? ২৭,০০০ হচ্ছে না? আমি তোকে বলছি ২৭,০০০ টা 10% কম দাম পেয়েছিস। তার মানে তুই দাম পেয়েছিস কত টাকা? ধর অরিজিনাল যদি দাম পাস ১০০ টাকা, তুই ১০ টাকা কম দাম পেয়েছিস। তাহলে পেয়েছিস কত? দামটা কত? ৯০ টাকা পেয়েছিস। তাহলে ২৭,০০০ টাকাই তো ৯০ টাকার সমান। হুম। তাহলে ১০০ টাকার সমান কত? ৩০,০০০ টাকা না? হুম। কি বললাম বুঝতে পারলি তো? হুম। ৩০,০০০ টাকা না? বল হ্যাঁ কি না? হ্যাঁ। তাহলে কি লিখবি? ৩০,০০০ টাকা, এটা তোকে দেখাতে হবে। ওয়ার্কিংস কর এটা। এটা ওয়ার্কিংস এ দেখা। একটু ধর মোটামুটি ২-৩ লাইন লাগবে অঙ্কটা করতে। রেখে জায়গা ছেড়ে লেখ।
লিখবি কি অ্যাকচুয়াল ওয়ার্কিংসে লিখছি অ্যাকচুয়াল সেলিং প্রাইস অফ ডিফেক্টিভ গুডস, মানে বুঝতে পারলি অ্যাকচুয়াল সেলিং প্রাইস অফ ডিফেক্টিভ গুডস। কত হলো বল? 27,000 বাই 90 ইন্টু 100 ইকুয়াল টু 30,000। কোনো ডাউট আছে এখানে? 30,000 কি করে বের করলাম? তাহলে তুই যে ডিফেক্টিভ গুডস এর অ্যাকচুয়াল প্রাইস কত ছিল? 30,000 টাকা, যেটা তুই 27,000 টাকায় বিক্রি করলি। ঠিক আছে, তাহলে তুই ভাব, সুতরাং তুই ভাবিস না, কিন্তু এটা তুই ভাবিস না তুই 1.5 লাখ টাকার মাল 1.5 লাখের মধ্যে 30,000 না। আমার কথাটা মনোযোগ সহকারে শুনলি? ধর এটা তোর ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরিতে প্রচুর গুডস পড়ে আছে, তুই কিছু গুডস 1.5 লাখ টাকায় বিক্রি করলি, কিছু গুডস 1.5 লাখ টাকায় বিক্রি করলি, যেটা নর্মালি ভালো গুডস। এটা কি ভালো ভালো গুডস, ঠিক আছে, গুড, তো ভালো গুডস। আর কিছু গুডস বিক্রি করলি 27,000 টাকায়, এটা কি গুডস? ডিফেক্টিভ ডিফেক্টিভ গুডস। তার মানে তুই ভাবিস না 1.5 লাখ টাকার গুডস বিক্রি করেছিস, মানে 1.5 লাখ টাকার মধ্যে ডিফেক্টিভ না, বুঝতে পারলি তো? তো 27,000 টাকা, তাহলে গুডস যদি বিক্রি করিস তাহলে স্টক বাড়ছে না কমছে? বল, কমছে। তাহলে কি লিখবো এখানটা? কি লেখা উচিত বল? এখানে মাইনাস দিয়ে লিখবো কস্ট অফ সোল্ড, লিখি না কস্ট অফ গুডস সোল্ড, এর মধ্যে লিখলাম কস্ট অফ ডিফেক্টিভ গুডস সোল্ড, এটা বেটার হয়, কস্ট অফ ডিফেক্টিভ গুডস সোল্ড। এখন যদি আমি এখানটায় মানে কত 30,000 টাকা লিখি, তো তোমাকে কেটে যেতে পারে। আমার 30,000 টাকা সেল প্রাইস লেখা উচিত নাকি কস্ট প্রাইস লেখা উচিত? আমরা স্টকে যে মেনটেন করি কোন প্রাইস মেনটেন? সেলিং কস্ট। তাহলে বল 30,000 টাকা লেখা বেটার নাকি এর কস্টটা লেখা বেটার? কোনটা লেখা উচিত? জেনুইন কোনটা? কস্ট, কারণ আমি তো স্টক বের করছি কস্ট। তার মানে এখানে কত হবে? কত ছিল বল? এটা 30,000 টাকা, এর থেকে মাইনাস করবো প্রফিট। কত পার্সেন্ট ছিল প্রফিট? 20%। 30,000 20% করলে কত হবে? 6,000 টাকা, বাদ দিয়ে কত হচ্ছে? 24,000 টাকা। বুঝতে পারলি? তো 2,79,000 থেকে 24,000 টাকা বাদ দিবি, হ্যাঁ কি না? বুঝতে পারলি? 2,79,000 থেকে 24,000 টাকা বাদ দিবি, বোঝা গেল? বাদ দিয়ে বল কত হচ্ছে? 2,54,000 2,55,000। এবার দেখি আর কি পয়েন্ট আছে। এই যে এবার 4 আর 5, 6 নম্বর পয়েন্ট তো হয়েই, মানে লাস্ট পয়েন্টটা তো হয়েই গেছে। বলছে খুব ভাইটাল পয়েন্ট দিয়েছে, অন 27শে মার্চ 2010, ডেটটা কবে বলেছে? 27শে মার্চ 2010, গুডস অফ দ্য সেল ভ্যালু, ঠিক আছে তো, সেল ভ্যালু বলেছে কত? 1 লাখ টাকা, ওয়্যার সেন্ট টু কনসাইনি। এবার একটা টার্ম চলে আসলো কনসাইনি, জানিস না? এটা তো জানিস না, আমি তোকে বলেইছি, তোরা কোনো লেভেলেই জানিস না, শুনিসনি। আমি তো বলছি কনসাইনি কি। এই যে একটা চ্যাপ্টার আছে অ্যাকাউন্টস, একটা চ্যাপ্টার আছে কনসাইনমেন্ট অ্যাকাউন্টিং, ফার্স্ট সেমিস্টার এটা ছিল, ঠিক আছে? আগের বছর তো ফার্স্ট সেমিস্টার সিলেবাস চেঞ্জ হয়ে সিসিএফ হলো, তো তখন কনসাইনমেন্ট উঠে গেল। উঠে গেছে মানে, চলে যায়নি, কিন্তু চলে যায়নি, ও আসছে, কনসাইনমেন্ট আসছে, ঠিক আছে তো? খুব সম্ভবত এই ফোর্থ সেমিস্টারেই অ্যাকাউন্টসে থাকবে কনসাইনমেন্ট। এখনো যা পর্যন্ত যা কথাবার্তা চলছে, ফোর্থ সেমিস্টার মানে কনসাইনমেন্ট আসবে। কাকে বলি কনসাইনমেন্ট জিনিসটা কি? আগে ছিল, আগে যে ওল্ড সিলেবাসে ছিল না, মানে যা সিবিএসই এসে দুটো চ্যাপ্টার উঠিয়ে দিয়েছে, উঠিয়ে দিয়ে ওটা আবার ফোর্থে নিয়ে চলে আসছে, ঠিক আছে তো? যাই হোক, অ্যাকাউন্টস ফোর্থ, আবার এই ফার্স্টের পর আবার ফোর্থে গিয়ে অ্যাকাউন্টস করবে, ঠিক আছে তো? সেকেন্ড আর থার্ডে অ্যাকাউন্টস নেই। তো ধর কনসাইনমেন্ট জিনিসটা কি? আজকে ধর সাপোজ ধর আমার না, আমি মনে করছি, তুই বোঝাচ্ছি, ধর আমার মোবাইল ফোনের বিজনেস, কিসের বিজনেস? মোবাইল ফোনের বিজনেস। আমি ধর দমদমে একটা মোবাইল ফোনের দোকান আছে, ঠিক আছে? এবার আমি যে দমদমে মোবাইল ফোনের দোকান খুলেছি, তাহলে আমার কাস্টমার কোথাকার লোক হবে? বল দেখি, দমদম। বাইরের লোক আসবে? মানে এখানে না, এখানে তো আসবে না বাইরের লোক। মানে ধর আজকে দমদমে, এখন কি তোর মনে হয় যে না এখন গড়িয়া থেকে কোনো লোক আমার দোকানে ফোন কিনতে, যে না, মানে বেশি প্র্যাকটিক্যালি হবে না। আর বলি স্যার গড়িয়া থেকে আসলো, বোম্বে থেকে কেউ আসবে? না আসবে না। ঠিক আছে তো? পাটনা থেকে আসবে? গোয়া থেকে আসবে? কেউ আসবে না।
আমি চাইছি ধর আমার বিজনেসটাকে এক্সপ্যান্ড করতে। এক্সপ্যান্ড মানে কি করতে? বড় করতে চাইছি। আমি চাইছি যে আমার মানে আমার যে এই ফোনগুলো গোয়ার লোক কিনুক, বোম্বের লোক কিনুক, পাটনার লোক কিনুক, বুঝতে পারলি তো? পুনের লোক কিনুক, ব্যাঙ্গালোরের লোক কিনুক। তাহলে আমাকে কি করতে হবে? ওখানে কি আমাকে দোকান খুলতে হবে? নাহলে তো সম্ভব নয়। এখন তুই বলতে পারিস, তুই এখন যেটা বলবি সেটা আবার এই চ্যাপ্টারের কনসেপ্ট নয়। তুই এখন বলতে স্যার আপনি কাজ করুন না, তাহলে একটা বোম্বেতে একটা ব্রাঞ্চ খুলে দিই। আমি তো আবার অনেক খরচা ব্রাঞ্চ খুলতে গেলে। ব্রাঞ্চ খুলতে তো প্রচুর খরচা। অত করবো না, ওটার জন্য আর একটা চ্যাপ্টার আছে। ওটাও 4th সেমিস্টারে ব্রাঞ্চ অ্যাকাউন্টিং বলে। ঠিক আছে? ওটা একটা চ্যাপ্টার আছে ব্রাঞ্চ অ্যাকাউন্ট। আমি ওটা চাইছি না, ব্রাঞ্চ খুলতে চাইছি না। ব্রাঞ্চ খুলতে গেলে সেখানে গিয়ে একটা দোকান খোলা, তো প্রচুর স্টাফ রাখা, প্রচুর টাকা খরচা। আমি চাইছি না ওরকম। আমি এমন কিছু লোককে পিক করেছি, ওকে বলেছি দেখো আমি তোমাকে 500টা ফোন দিলাম, ঠিক আছে? তোমার কোনো খরচা করতে হবে না, তোমাকে 500টা ফোন দিয়ে দিলাম, তুমি ফোনগুলো বেচে দাও। তুমি বেচে দাও। বলি স্যার বেচতে গেলে আমাকে দোকান ভাড়া করতে হবে বা আমাকে তো খরচা করতে হবে। আমি দেবো খরচা, তুমি দোকান খোলো না। আমি বলি তোমাকে কোনো ইনভেস্ট করতে হবে না, আমি তোমাকে 500টা ফোন দিয়ে দেবো। আমি তোমাকে 500টা ফোন দিয়ে দেবো, তুমি ফোনগুলো বেচবে। বেচে বেচে যা টাকা পাবে, তুমি তো টাকা পাবে। আমি বলি, হ্যাঁ টাকা পাবে। টাকা পেয়ে তোমার যা খরচা হবে তুমি খরচাগুলো নিয়ে নেবে, খরচাগুলো করে দেবে, বাকি টাকা তুমি আমাকে পাঠিয়ে দেবে। এখন বলবি তোদের মনে প্রশ্ন থাকতে পারে বা ওর মনে কোশ্চেন থাকে, আমি তাহলে কেন বেচবে আমার ফোন? কি কারণে বেচবে আমার ফোন? ও ও ও ফোন বেচে ও টাকা আমাকে পাঠিয়ে দেবে। ওর কোনো ফায়দা হলো এখানে? তখন তখন ওর জন্য কি বলছি? তখন আমি বলেছি যে, "না ঠিক আছে, তুমি ফোন বেচবে, ফোন বেচলে আমি তোমাকে কমিশন দেব। ফোন বেচলে কমিশন দেব।" বুঝতে কনসেপ্টটা বুঝলে? দেখো কেন করবে কাজ? বুঝতে পারলি? কমিশনের জন্য করবে। ও ফোন বেচলেই কমিশন পাবে। আবার বাকি চ্যাপ্টার, বাকি সব কনসাইনমেন্ট চ্যাপ্টারে যখন 4th সেমিস্টার তখন শেখাবো যে কমিশন কত রকমের হয়। মানে একটা কথা বলছি, ও একটা লোভে পড়েই ফোন বেচবে। বেচলেই কমিশন। বেচলেই, যাকে পাবে তাকে বেচলেই কমিশন পাবে। সে ক্যাশেও বেচতে পারে, ধারাও বেচতে পারে। বেচলেই কমিশন। ও তো বেচবে। তো এই যে ব্যাপারটা হচ্ছে, এই যে পুরো কনসেপ্টটাকে বলা হয় কনসাইনমেন্ট বিজনেস। এটাকে বলা হয় এই কনসাইনমেন্ট, বাংলা হচ্ছে চালানি বিজনেস। যাই হোক কনসাইনমেন্ট বিজনেস। এইবার অ্যাকচুয়ালি ফোনগুলো কে পাঠাচ্ছে? আমি পাঠাচ্ছি। তার মানে অরিজিনালি দোকানটার মালিক, এই বিজনেসটার মালিকটা কে? আমি। মালিককে বলা হয় কনসাইনার। কি বললাম? কনসাইনার। টার্মটা বুঝতে পারলি? কনসাইনার। আর যাকে মালগুলো পাঠাচ্ছি, যাকে পাঠাচ্ছি তাকে বলা হয় এজেন্ট। এজেন্টকে বলা হয় কনসাইনি। তাহলে বুঝতে পারলি? কনসাইনার, কনসাইনি আর কনসাইনমেন্ট কনসেপ্টটা বুঝতে পারলি? কনসাইনার কে? মালিক। মালিক। যাকে পাঠাচ্ছে তাকে বলে কনসাইনি। ঠিক আছে তো? তো এখানে কি বলেছে? 27শে মার্চ 2010 গুডস অফ দ্য সেল ভ্যালু 1,00,000 টাকা। মানে আমি গুডসগুলো সেন্ড করেছি কাকে? কনসাইনিকে 1,00,000 টাকার গুডস সেন্ড করেছি। 1,00,000 টাকার গুডস সেন্ড করেছি। হু সোল্ড 80%, ও 31শে মার্চের মধ্যে 80% গুডস বিক্রি করে দিয়েছে। ও 80% গুডস বিক্রি করে দিয়েছে। ঠিক আছে তো? ও 80% গুডস বিক্রি করে দিয়েছে। ঠিক আছে? 1,00,000 টাকার মধ্যে ও 80% গুডস বিক্রি করে দিয়েছে। তাহলে ও বিক্রি করতে পারেনি কত? ঠিক আছে? ও বিক্রি করতে পারেনি কত? 20% গুডস বিক্রি করতে পারেনি। ঠিক আছে তো? 20% গুডস বিক্রি। তাহলে কমন সেন্স খাটিয়ে বল, আমার গোডাউন থেকে কোথায় আঁকছিলাম? এই আঁকাটা। আমার গোডাউনে কত? কোথায় গোডাউন? এই যে। গোডাউন থেকে কনসাইনমেন্ট বিজনেসের জন্য কত টাকার মাল পাঠিয়েছি? 1,00,000। কনসাইনমেন্ট। এটা কনসাইনমেন্টেড বিজনেসের জন্য কত টাকার মাল পাঠিয়েছি? 1,00,000 টাকার মাল পাঠিয়েছি। তার মধ্যে কত পার্সেন্ট মাল বিক্রি করতে পেরেছে? 80%। 1,00,000 টাকার মধ্যে 80,000 টাকার গুডস বিক্রি হয়েছে, 20,000 টাকার গুডস বিক্রি হয়নি। ঠিক আছে তো? যেটা বিক্রি হয়নি সেটা তো আমার গোডাউনেই পড়ে আছে। ঠিক আছে? বলে স্যার আপনার গোডাউনে কোথায় পড়ে আছে? ও তো ওর কাছে পড়ে। ঠিক আছে, ওর কাছে যা পড়ে আছে সেটা আমারই গুডস। ওটা বাদ দে। তার মানে আমার গোডাউন থেকে অ্যাকচুয়ালি এইটাই একটু কনসেপ্ট। আমার গোডাউন থেকে কত টাকার গুডস বেরিয়েছে? 80 গুডস বেরিয়েছে নাকি 80। 1,00,000 গুডস বেরিয়েছে? 1,00,000 গুডস বেরোয়নি। তুই মনে কর না তুই 1,00,000 টাকার গুডস তোর কাছে আছে, তুই 80,000 টাকার গুডস তুই বিক্রি করলি। তাহলে তোর গোডাউন থেকে 80,000 টাকার গুডস বিক্রি করলি। স্যার আমি কিন্তু কনসাইনিকে 1,00,000 টাকার গুডস পাঠিয়েছি, ও 80,000 টাকার গুডস বিক্রি করেছে। তার মানে আমার 80,000 টাকার গুডস বেরিয়ে গেল। 20,000 টাকার গুডস কিন্তু আমার গোডাউনেই পড়ে আছে। আমার গোডাউন মানে ওর গোডাউন মানেই আমার গোডাউন। ওর গোডাউন মানে কি? ওর গোডাউন কে? ওর গোডাউনে যাকে মালটা পাঠিয়েছি, ওর গোডাউন যে মালটা পড়েছে সেটা কিন্তু আমারই গোডাউন। কেন? ও আমার বিহাফে কাজটা করছে। আমারই গোডাউন এটা। তার মানে 20,000 টাকার কোনো এন্ট্রি হবে না। যত টাকার মাল বিক্রি হয়েছে তার এন্ট্রি হবে।
তাহলে মাল বেরিয়েছে ৮০,০০০ টাকা। অনেকে কিন্তু কনসেপ্ট মানে একটু গন্ডগোল করে ফেলবে এখানে। ওই ভাববে যে স্যার ১,০০,০০০ টাকার মাল বিক্রি করেছি, ১,০০,০০০ টাকার মাল পাঠিয়েছি, ১,০০,০০০ টাকা বের করে দিন। না, ১,০০,০০০ টাকা বিক্রি হয়। বিক্রি হয়েছে ৮০,০০০ টাকা। যতটা বিক্রি হয়েছে তারই এন্ট্রি হবে। ২০,০০০ টাকার গুডস ওর গোডাউনে পড়ে আছে, মানে আমার গোডাউনে পড়ে আছে। তা গোডাউনে যেটা পড়ে তার কোনো এন্ট্রি হবে? গোডাউন তো আছে। তাহলে কি লিখবে এখানে? তাহলে কত টাকার মাল বেরোচ্ছে? ৮০। ৮০,০০০ টাকা। তাহলে কি লিখবি এখানে? গুডস বেরিয়ে গেছে, তাহলে মাইনাস হবে। তাহলে গুডস গুলো কে বিক্রি করছে? গুডস গুলো বিক্রি করছে কে? বল। গুডস সোল্ড বাই কনসাইন। কত টাকার গুডস বিক্রি হচ্ছে বল? ৮০,০০০ টাকার গুডস বিক্রি হচ্ছে। তাহলে কি আমি সেলিং প্রাইস শো করবো নাকি কস্ট প্রাইস শো করবো? সেলিং প্রাইস। কেন সেলিং প্রাইস শো করবো? ও কস্ট। কস্ট প্রাইস স্টক তো কস্টে মেনটেন করা হয়, মাইনাস করবো প্রফিট। কত? 20% না? ৮০ 20% ১৬,০০০ বাদ দিয়ে বাইরে লিখে দিলাম ৬৪,০০০ টাকা। বোঝা গেল কি বললাম? বুঝতে পারছিস তো? মাইনাস করে দে। আর একটাই পয়েন্ট বাকি, তাহলে অঙ্ক শেষ হয়ে যাবে। বাদ দিয়ে বল কত হচ্ছে? ১,৯১,০০০। ১,৯১,০০০। ঠিক আছে, এটা কোনটা হলো? ৪ নম্বর পয়েন্টটা হলো। ৫ নম্বর পয়েন্টটা পড়বি, বলবো। স্যার একবার একটু লিখে দিলাম। হ্যাঁ, হ্যাঁ। একটা জিনিস মিস করেছি। টাকা। বলবো? হুম। এবার বলছে, বলবো? হুম। ৫ কি বলছে? ২৯শে মার্চ ২০১০ গুডস কস্টিং ₹80,000 ওয়ার রিসিভড ফ্রম কনসাইনার। তাহলে এটা কি বলতে চাইছে? এবার এই লাইনের মানে বোঝ। মানে বুঝবি কিন্তু, হ্যাঁ? ২৯শে মার্চ ২০১০ সালে ৮০,০০০ টাকার গুডস ছিল, যেটা রিসিভ করেছে কার থেকে? কনসাইনর। কে রিসিভ করেছে গুডসটা? কে রিসিভ করেছে? না, না, বুঝতে পারলি না ব্যাপারটা। এটা মানে বুঝতে পারি। আমি আমি মানলাম বুঝিসনি এটা। শোন, আমি বুঝিসনি এটা তোরা। এই লাইনটার মানে বুঝিসনি। আমি রিসিভ করছি। আমি। ভালো করে বোঝা। আমি রিসিভ করেছি। ভালো করে শোন, আমি রিসিভ করেছি। এখানে বলেছে এত তারিখে ৮০,০০০ টাকার কস্ট প্রাইস এ গুডস ওয়ার রিসিভড ফ্রম কনসাইনার। রিসিভড মানে আমি আমার কথাই তো বলছি এখানে। আগের পয়েন্টটা কি বলেছিল? আমি পাঠিয়েছি। এবার আমি রিসিভ করেছি। ভালো করে বুঝবি কিন্তু ইংলিশটা। আমি রিসিভ করেছি। কার থেকে রিসিভ করেছি? কনসাইনরের থেকে। তার মানে এরকমও তো বিজনেস হতে পারে। আমার ফোন আমি কাউকে বিক্রি করেছি। এবার অন্য কেউ টিভি বেচে। অন্য কেউ টিভি বেচে, আমার সঙ্গে কনট্যাক্ট করেছে, আমার সঙ্গে পরিচিত, বলছে আমি টিভি বেচি, আমার টিভিগুলো তুমি বেচে দাও। তাহলে এখন আমি হয়ে গেলাম কনসাইনি, যে পাঠালো সে হয়ে গেল কনসাইনর। বুঝছিস কি বললাম? গল্পটা বুঝতে পেরেছিস তো? ঘুরিয়ে দিয়েছে। এত তারিখে ৮০,০০০ টাকার গুডস রিসিভ ফ্রম কনসাইনার। কনসাইনার থেকে আমি ৮০,০০০ টাকার গুডস বেচেছি। 60% অফ গুডস কুড বি সোল্ড। এবার ওই ৮০,০০০ টাকার মধ্যে আমি 60% গুডস বেচে দিয়েছি। ঠিক আছে তো? প্র্যাকটিক্যালি আমি তোকে বলি, এর কোনো এন্ট্রি হবে না। বুঝতে হবে কেন এন্ট্রি হবে না। এর কোনো এন্ট্রি হবে না। মনে কর আমি আমি একটা দোকান খুলেছি, আমাকে কেউ ৮০,০০০ টাকার গুডস পাঠিয়েছে। সে কস্ট হোক আর সেল হোক। তার মধ্যে আমি 60% গুডস বেচে দিয়েছি। ঠিক আছে? 40% গুডস পড়ে আছে। কোথায় পড়ে আছে? কোথায় পড়ে আছে 40% গুডস? আমার গোডাউনে পড়ে আছে। তাহলে আমার গোডাউনে যে গুডস গুলো পড়ে সেটা কি আমার গুডস? না। না। কার গুডস? ওর গুডস। তাহলে ওর গোডাউনে হবে, ওর স্টক মেইনটেইন করবে, আমার তো হবে না। বুঝিসনি গল্পটা কি বললাম? এন্ট্রি হলোই না এন্ট্রিটা। গল্প বুঝেছিস? এটা অন্য লেভেল ছিল। বুঝেছিস কেন হলো না? কারণটা বুঝতে পেরেছিস কি বুঝিসনি? বুঝেছি। আজকে আমাকে কেউ গুডস পাঠিয়েছে, গুডস বিক্রি করার জন্য আমি 60% গুডস বিক্রি করেছি। বিক্রি করলে আমি কমিশনের টাকা নেব। এবার বাকি 40% যেটা বেচতে পারি সেটা কি আমার গুডস? কার গুডস? কনসাইনার। এই যে বেচে আমি কিছুই পাবো না, আমি শুধু কমিশনটা পাবো। সেটা আমি পাবো না, যার টাকা সে পাবে। এই ৮০,০০০ টাকা কে পাবে? ও পাবে। ঠিক আছে তো? আচ্ছা, ৫ এরটা হলো। ৬ নম্বর পয়েন্ট। অ্যাকচুয়ালি আর কোনো পয়েন্ট নেই, শেষ হয়ে গেছে অঙ্ক। এই লাস্ট পয়েন্টটা জাস্ট বলে দেবো, এই পয়েন্টটাও আসবে না। কি বলছে? লাস্ট পয়েন্ট বলেছে, বলছে অ্যান্ড দ্য সেলস অফ রুপিস 1,50,000 ডু নট ইনক্লুড, ঠিক আছে, কনসাইনমেন্ট ট্রানজাকশন। বলছে ১,৫০,০০০ টাকার, বলছে সেলস অফ ১,৫০,০০০ টাকা, ১,৫০,০০০ টাকা সেলস ডু নট, ও বলছে যে এই যে কনসাইনমেন্টের ট্রানজাকশনটা না, ১,৫০,০০০ আমি সেল করেছিলাম, ১,৫০,০০০ টাকার মাল বেচেছিলাম প্রথমেই, ওই ১,৫০,০০০ এর মধ্যে কিন্তু কনসাইনমেন্ট ট্রানজাকশন আর নেই।
কোনো সমস্যাই নেই, থাকলে ঝামেলা তৈরি হতো, অঙ্ক শেষ হয়ে গেছে। তাহলে এখানে কত হলো, এই যে এটা বেরোলো, এটাকেই বলা হয় কি হয়েছে? ভ্যালু অফ স্টক অ্যাজ অন 31/3/10 শেষ। এটা কি?